দর্শক আমন্ত্রণ যমুনায় ডেস্কে জানিয়ে দেব শিরোনামগুলো। ভারত পাকিস্তান ইস্যুতে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জাতিসংঘের। দিল্লি ইসলামাবাদ পাল্টাপাল্টি অভিযোগ। আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইসলামাবাদের, উত্তেজনার মধ্যে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাথে সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা পাস হওয়ায় তোলপাড়, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় আইটিএফ-এর তাণ্ডব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছি আমি শাওন দত্ত। ভারত ও পাকিস্তান ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বৈঠকে ইসলামাবাদের মিসাইল পরীক্ষার সমালোচনা করেছে সদস্যরা। দিল্লির সাম্প্রতিক কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে পাকিস্তান। উত্তেজনার মধ্যেই যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ মহড়ার নির্দেশ দিয়েছে মোদি প্রশাসন। এদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পাকিস্তানের আহ্বানে অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে জানানো হয়নি কিছুই। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, পেহেলগামের হামলায় লস্করি তৈয়বার জড়িত থাকার অভিযোগের কারণে সদস্যদের প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান। সমালোচনা হয়েছে তাদের সাম্প্রতিক মিসাইল উৎক্ষেপণ নিয়েও। অন্যদিকে পাকিস্তান বলছে, পেহেলগামের ঘটনার পর ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে তারা। কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষাকে মূল্য দিয়ে অঞ্চলটি নিয়ে 7 দশকের বিরোধ দূর করার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। যদিও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এটা খুবই সংবেদনশীল সময়। এ সময় উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাই। এদিকে চরম উত্তেজনার মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে ভারত। বিভিন্ন রাজ্যকে বিশেষ মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সতর্কতামূলক সাইলেন্ট ঠিক আছে কিনা, ব্ল্যাক আউট ব্যবস্থা কতটা কার্যকর তা পরীক্ষা করা হবে। 1971 সালের পর এই প্রথম এমন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। যদিও সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় বিরোধী দল কংগ্রেস। সরকারের উপর কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। এখনো তারা 4 সন্ত্রাসীর একজনকেও ধরতে পারেনি। কেন তাদের খুঁজে পাচ্ছে না? গোয়েন্দারা কি করছে? সরকার যদি প্রতিশোধ নিতে চায় তবে এখনই পদক্ষেপ নিতে হবে। উত্তেজনার মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজফফরাবাদ গিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। জানান, অঞ্চলটিতে সন্ত্রাসীদের ক্যাম্প রয়েছে। ভারতের এই অভিযোগকে বানোয়াট প্রমাণ করতেই তার এই সফর। এখানে সুন্দর পাহাড়, সবুজ ঘাস আর সুন্দর মানুষ রয়েছে। কোনো সন্ত্রাসী নেই। ভারতের অভিযোগগুলো ভিত্তিহীন। তারা কোনো প্রমাণ দেখাতে পারছে না। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছে বিভিন্ন দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 48 ঘন্টার ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। এবার উৎক্ষেপণ করা হয়েছে 120 কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ফাতা সিরিজের একটি মিসাইল। সোমবার গোপন স্থানে এক্স সিন্ধু নামের এক সামরিক মহড়ায় প্রশিক্ষণের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয় এটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি মূলত সারফেস টু সারফেস মিসাইল, কৌশলগত কারণে যার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসলামাবাদ। এর আগে শনিবার 450 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় দেশটি। ইসলামাবাদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারতের সাথে চলমান উত্তেজনা নিয়ে হলো আলোচনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এটি কোনো পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, তার দেশ সংঘাত শুরু করবে না, তবে ভারত আগ্রাসন চালালে দেয়া হবে পাল্টা জবাব। এর আগে প্রতিবেশী দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছিল ইরান।
আমরা ধৈর্য প্রদর্শন করব, সংযম দেখাবো। পাকিস্তানের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমরা আগে কোনো পদক্ষেপ নেব না। তবে ভারত আগ্রাসন শুরু করলে চুপ করে বসে থাকবো না। জাতিসংঘের সনদ মেনেই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। এবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা চালালো পাকিস্তানি হ্যাকাররা। ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্তত ১৬০০ কর্মীর সংবেদনশীল তথ্য। সোমবার এক টুইটার পোস্টে এমনটা দাবি করে পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি হ্যাকার গোষ্ঠী। দাবি, ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস সহ আরও একটি প্রতিরক্ষা স্থাপনার সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পেয়েছে তারা। এছাড়াও দেশটির সশস্ত্র যান নিগম লিমিটেডের ওয়েবসাইটও হ্যাকের চেষ্টা করে গোষ্ঠীটি। সামগ্রিক এই হামলায় ভারতের প্রতিরক্ষা সংশ্লিষ্ট ১০ জিবিরও বেশি তথ্য হাতিয়ে নেয়ার দাবি করেছে পাকিস্তান সাইবার ফোর্স নামের হ্যাকার গ্রুপটি। ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ার পর এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। ইসলামাবাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই এমন সিদ্ধান্ত ভারতের। ফলে পাকিস্তান অভিমুখে প্রবাহিত নদীটির প্রায় ৯০% প্রবাহ কমে গেছে। পাঞ্জাবের ৫টি বৃহত্তর নদীর একটি চেনাব। উৎপত্তিস্থল হিমাচল প্রদেশ থেকে জম্মু কাশ্মীর হয়ে যা প্রবাহিত হয় পাকিস্তানে। আলোচিত সিন্ধু অববাহিকার অন্যতম পানি প্রবাহও ধরা হয়ে থাকে এটিকে। জম্মু কাশ্মীরের রামবানে অবস্থিত বাগলিহার বাঁধের মাধ্যমে এই নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে ভারত। তবে সিন্ধু চুক্তি অনুসারে এতদিন সেই অধিকার প্রয়োগ করতে পারেনি নয়াদিল্লি। প্রতিবেশী পাকিস্তানের সাথে ঐতিহাসিক সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের পর এবার এই নদীপথেও বিঘ্ন ঘটাচ্ছে ভারত। বাগলিহার বাঁধের মাধ্যমে চেনাবের পানি প্রবাহ ৯০% পর্যন্ত আটকে দিয়েছে দেশটি। হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। সরকার পাকিস্তানে পানি বন্ধ করায় আমরা অনেক খুশি। আমাদের পর্যটকদের যেভাবে নাম শুনে শুনে হত্যা করা হয়েছে তাতে তাদের দাঁত ভাঙা জবাব পাওয়া উচিত। আমাদের ২৬ জনকে মারলে আমাদের তাদের ৫০০ জনকে মেরে আসা উচিত। देखिए ये बहुत बड़ी उपलब्धि है। जैसे पाकिस्तान ने এটা অনেক বড় উপলব্ধি। পাকিস্তান যেভাবে ভারতকে অতিষ্ঠ করে রেখেছে সেই হিসাবে এটা একদম সঠিক সিদ্ধান্ত। আমরা সরকারের সাথে আছি। শনিবার নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় পাকিস্তান, যার কয়েক ঘন্টা পরই আসে পানি প্রবাহ বন্ধের এই সিদ্ধান্ত। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত হয় ৬টি নদী, যার মধ্যে রবি, বিয়াস ও সুতলেজ পূর্বাঞ্চলে আর সিন্ধু, ঝিলাম ও চেনাবের প্রবাহ পশ্চিমাঞ্চলে। ১৯৬০ সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে পূর্বাঞ্চলীয় নদীগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলো চলে যায় পাকিস্তানের অধীনে। মূলত কৃষি জমিতে সেচের জন্য সিন্ধু অববাহিকার পানির উপর ৮০% মতো নির্ভরশীল পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। তবে কি এবার পুরো গাজা দখলের নীলনকশা ইসরায়েলের? উপত্যকায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। বলা হচ্ছে, গাজা দখল, উপত্যকার অধিকাংশ ভূখণ্ড অনির্দিষ্টকালের জন্য সেনাদের নিয়ন্ত্রণে রাখার মতো বিতর্কিত পরিকল্পনা পাস হয়েছে মন্ত্রিসভায়। পরিকল্পনা বাস্তবায়নে হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে IDF। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণে সোমবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় উত্থাপিত হয় চূড়ান্ত পরিকল্পনা। দীর্ঘ ৭ ঘণ্টা আলোচনার পর সর্বসম্মতিক্রমে পাশ হয় পরিকল্পনাটি। কেবল অভিযানের মাত্রা বাড়ানোর কথা বললেও আদতে ভয়াবহ চক্রান্ত রয়েছে এর পেছনে। বলা হচ্ছে, পরিকল্পনাটির মাধ্যমে পুরো গাজা দখলের পায়তারা করছে ইসরায়েল। শুধু তাই নয়, গাজাবাসীদের সরিয়ে উপত্যকার দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত করার ছক কষা হয়েছে এতে। বিভিন্ন গণমাধ্যমে ইসরায়েলি মন্ত্রীদের দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। গাজায় জোরালো অভিযানের ব্যাপারে গতরাতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সশস্ত্র বাহিনীর প্রধানের পরামর্শ ছিল। তার এই পরিকল্পনা জিম্মিদের উদ্ধার এবং হামাসকে পরাজিত করতে আরও সাহায্য করবে। আমরা হাল ছাড়ব না। পরিকল্পনায় গাজায় ত্রাণ সরবরাহ নিয়েও আলোচনা হয়, তবে জানানো হয়নি কিভাবে উপত্যকায় সরবরাহ করা হবে মানবিক সহায়তা। পাশাপাশি হামাসের বিরুদ্ধে আরও শক্তিশালী হামলার বিষয়ে একমত হন মন্ত্রিসভার সদস্যরা। এ লক্ষ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে এরই মধ্যে তলব করেছে তেল আবিব। এই অভিযানের লক্ষ্যই হচ্ছে জিম্মিদের ফিরিয়ে আনা আর হামাসকে দমন করা। সেই অনুসারে আরো বিস্তৃত পরিসরে কার্যক্রম চলবে। গাজার বেশিরভাগ বাসিন্দাকে স্থানান্তরিত করা হবে।
তীব্র সেনা সংকটের মধ্য দিয়ে গাজা দখলের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা তেল আবিব তা নিয়ে উদ্বেগ জানাচ্ছে খোদ ইসরায়েলি কর্মকর্তাদের অনেকে। অনিক রহমান, যমুনা নিউজ। একযোগে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় বর্বরতা চালালো ইসরায়েল। দেশটির গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হুতিদের মিসাইল হামলার একদিনের মাথায় ইয়েমেনে সিরিজ হামলা চালিয়েছে তেল আবিব। হোদেইদা বন্দর সহ টার্গেট করা হয়েছে আরও কিছু স্থাপনায়। মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। হামলা চালিয়েছে সিরিয়া, লেবাননেও। এদিকে গাজাতে বর্বর হামলায় একদিনে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছিল আগেই। একদিনের মাথায় মিলল সেই জবাব। সোমবার 20টি যুদ্ধ বিমান নিয়ে ইয়েমেনে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। অর্ধশতাধিক বোমার টার্গেট হয় হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর। ভয়াবহ বিস্ফোরণের শিকার হয় প্রদেশটির বাজিল জেলার একটি সিমেন্ট কারখানা। হতাহতের শিকার হয় অনেকে। মাগরিবের নামাজের সময় ছিল, আমরা নামাজ পড়ছিলাম, বিমান উড়ে গেল এবং কারখানায় আঘাত হানলো। দৌড়ে বাইরে চলে আসি, ভেতরে আটকা পড়ে আছে 5 জন। আমার কলিগ সহ আরো 4 জন মারা গেছে কন্টেইনারের ভেতর। 4টি হামলা হয়েছে, কেউ আগুনে পুড়েছে, কেউ আহত হয়েছে। এটা বেসামরিকদের কারখানা, সবাই নিরীহ নিরস্ত্র শ্রমিক আমরা। একই দিন ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। হামলার টার্গেট হয়েছে লেবানন ও সিরিয়াও। লেবাননের বেক্কা ভ্যালিতে হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগারে হামলার দাবি করেছে তেল আবিব। পরপর 3 দফা বোমাবর্ষণ করা হয় আইতারুনে। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিতে বাংকার ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। নিষ্ঠুরতম আগ্রাসন অব্যাহত গাজায়ও। একযোগে চলছে বিমান হামলা ও স্থল অভিযান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। টানা দ্বিতীয় রাতের মতো ইউক্রেনের ড্রোন প্রবেশ করেছে রাশিয়ার মস্কোয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রাজধানীর 4টি প্রধান বিমানবন্দর। বিভিন্ন দিক থেকে আঘাত হানা কমপক্ষে 19টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ক্রেমলিন। ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর একটি বহুতল ভবন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর খুলে দেওয়া হয় বিমানবন্দরগুলো। এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এর একদিন আগেই ইউক্রেন থেকে ছোড়া 26টি ড্রোন প্রতিহতের কথা জানায় রাশিয়া। সোমবার হামলার শিকার হয় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলও। খার্কিভ, ওডেসা, কিয়েভেও রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে গাজা, সিরিয়া, রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন ইস্যুতে। ফোন আলাপে একে অন্যকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান দুই নেতা। এ সময় ওয়াশিংটন সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, আন্তর্জাতিক আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে এরদোগানের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে তার। আলোচনায় গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর চাপ দেন তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় উপত্যকায় মানবিক সংকট দূর করতে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। গাজায় ইসরায়েলের আগ্রাসন তুলে ধরে মতামত বিভাগে সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার জিতেছেন ফিলিস্তিনি সাহিত্যিক মোসাব আবু তোহা। এদিকে আলোচিত মাদক ফেন্টানিলের উৎপাদন ও কেনাবেচা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সাংবাদিকতার নোবেল খ্যাত এই পুরস্কার বাগিয়ে নিয়েছে সংবাদ সংস্থা রয়টার্সও। এবছর মোট 4টি পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস। সব মিলিয়ে তাদের এখন পুলিৎজারের সংখ্যা রেকর্ড 139টি। এদিকে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার খবর প্রকাশ করে ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। এছাড়াও বিভিন্ন বিভাগে 3টি সম্মাননা পেয়েছে নিউ ইয়র্কার ম্যাগাজিন। বৈদ্যুতিক ট্রেনের তার চুরিকে কেন্দ্র করে তোলপাড় চলছে স্পেনে। দেশটির আতোচা নামক এলাকা এবং এর আশপাশের অন্তত 4টি স্থান থেকে বৈদ্যুতিক ট্রেনের বিপুল পরিমাণ তার চুরি করা হয়। এতে দেখা দেয় ভয়াবহ শিডিউল বিপর্যয়। বন্ধ হয়ে যায় রাজধানী মাদ্রিদের ট্রেন যোগাযোগ। মাঝপথেই থেমে যায় অন্তত 9টি ট্রেন। 36 ঘন্টা পার হলেও এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এদিকে চোরদের ধরতে চলছে অভিযান। ট্রেনের অপেক্ষায় মাদ্রিদের একটি স্টেশনে যাত্রীদের এই উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না ট্রেন, তাই বাধ্য হয়ে স্টেশনেই রাত কাটিয়েছেন হাজার হাজার যাত্রী।
রেললাইনের তার চুরির জেরে তৈরি হয়েছে এই নজিরবিহীন পরিস্থিতি। রোববার মাদ্রিদ আন্দুলিসিয়া রুটের আতোচা স্টেশন এবং এর আশপাশের এলাকা থেকে ট্রেনের বিপুল পরিমাণ তার চুরি করা হয়। বৈদ্যুতিক ট্রেনের এসব তার চুরির পর দেখা দিয়েছে ভয়াবহ শিডিউল বিপর্যয়। ঘটনার আকস্মিকতায় মাঝপথেই থেমে যায় অন্তত 9টি ট্রেন। সারা রাতের জন্য থেমে যায় রুটটিতে ট্রেন চলাচল। এ নিয়ে 6বারের মতো স্পেন ঘুরতে এসেছি আমি, কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। হুট করে কি হচ্ছে বুঝতে পারছি না। ট্রেন বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাপ্তাহিক ছুটি শেষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা বহু মানুষ। বাধ্য হয়ে মাদ্রিদের কাছাকাছি আতোচা স্টেশনেই রাত কাটায় শত শত মানুষ। এই ধরনের ঘটনা অন্যান্য বহু দেশে স্বাভাবিক হলেও ইউরোপের কোনো দেশে কখনো এরকম কিছু সম্মুখীন হয়নি। আমি বেশ অবাক হয়েছি। আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। স্টেশন কর্তৃপক্ষ আমাদের কিছু জানাচ্ছেও না। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। এই ঘটনাকে গুরুতর নাশকতা আখ্যা দিচ্ছে প্রশাসন। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। জড়িতদের ধরতে চলছে জোর অভিযান। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বর্তমানে সীমিত পরিসরে স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন চলাচল শুরু করেছে রেলপথটিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। কঠোর পুলিশি নিরাপত্তা উপেক্ষা করেই নিউ ইয়র্কে মেট গালার বাইরে গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট প্রাঙ্গণে চলে এই বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় ব্যারিকেড টপকে সেন্ট্রাল পার্কের মধ্য দিয়ে প্রতিবাদ করতে করতে এগিয়ে যায় কিছু বিক্ষোভকারী। আন্দোলনকারীদের অভিযোগ, গাজা ইসরায়েলি বর্বরতা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের, বরং তারা ব্যস্ত নিজেদের অত্যধিক ও অপ্রয়োজনীয় সম্পদ প্রদর্শনে। পেরুর আন্দিজ পর্বতমালার একটি স্বর্ণখনিতে কয়েকদিন জিম্মি রাখার পর 13 জন খনি শ্রমিককে হত্যা করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের পোডেরোসা নামের এই খনিতে কয়েকদিন ধরে এই শ্রমিকদের জিম্মি করে রাখে আরেক অবৈধ খনির শ্রমিকরা। রোববার তাদের নৃশংসভাবে হত্যা করে খনিতেই ফেলে রেখে যায় মরদেহ। পুলিশ জানায় বেশ কয়েক বছর ধরে এই অঞ্চলে থাকা খনিগুলোর নিয়ন্ত্রণ নিতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালিয়ে আসছে অবৈধ খনি শ্রমিকরা। এই ঘটনার পর ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। দ্রুততম সময়ে দোষীদের আটক করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে প্রশাসন। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।